জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। একটি মৃত্যুও কাম্য নয়, একটি মৃত্যুও নয়। আমাদের সবার প্রিয় দেশ এই বাংলাদেশ, বহু ত্যাগের বিনিময়ে অর্জন করেছি এই বাংলাদেশ। এই কয়েকটি লাইন নিয়ে আমাদের কারোই দ্বিমত নেই নিশ্চয়ই। আজকের রাজনীতি সাজিয়েছি একটু ভিন্নভাবে। কথা বলবো বেশ কয়েকজন অতিথির সঙ্গে যারা নিয়মিত রাজনীতি দেখেন। তারা হয়তো ভাবতে পারেন আমার দুপাশে দুজন রাজনীতিবিদ দাঁড়ানো, কিন্তু আজকে এই সেটে আমি একাই। আমার সঙ্গে যুক্ত হবেন বিভিন্ন অতিথি, তাদের মতামত জানতে চাইব। আমরা আজ কোনো তর্ক করব না। সাধারণত রাজনীতিতে আমরা এক ধরনের বিতর্ক বা বিতর্কের পরিবেশ সৃষ্টি করি। সেই বিতর্ক থেকে আমরা খুঁজে বের করতে চাই সমাধান, আলোচনা, সমালোচনা, নানান ধরনের মতামত। কিন্তু আজ আমরা একটি লক্ষ্য নিয়ে এই রাজনীতি অনুষ্ঠানটি করছি, সেটি হচ্ছে কোন পথে সমাধান। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, সেটা নিয়ে কারোই দ্বিমত নেই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। স্যার, আপনি কেমন আছেন সেই প্রশ্ন করতে চাই না, বুঝতেই পারছি আপনি নানান কিছু নিয়ে ভাবছেন নিশ্চয়ই। আপনার ভাবনাটাই আমরা একটু জানতে চাই। এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমরা সবাই জানি আজকে সারাদিন কি হয়েছে, গত কয়েকদিন কি হয়েছে, সেই আলোচনা আমি আর টানছি না। কিন্তু এখন জানতে চাই, বুঝতে চাই সমাধান কি করে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভির অসংখ্য দর্শকবৃন্দকে। আমরা খুব মর্মাহত যে আমাদের যে কয়েকদিন 1 জুলাই থেকে আজকে পর্যন্ত এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন এবং এমনকি যারা আহত হয়েছেন, আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী, তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের প্রতি আমি তাদের পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সরকারকে আহ্বান করব তাদের পরিবারের সাথে যেন তাদের যে সারা জীবন যেন তাদের দায়িত্বটা গ্রহণ করেন। আমরা দুঃখিত যে একজন শিক্ষক হিসাবে আমরাও কিন্তু যখন শিক্ষক সমিতিকে বিবৃতি দিয়েছে সেখানেও আমরা কোটার একটা যৌক্তিক সমাধান আমরা চেয়েছি। আমরা এর থেকে বেশি, যেহেতু এটা আদালতে বিচারাধীন, আমাদের কিছু করার ছিল না। আজকে আমরা যখন দেখলাম যে আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যে শিক্ষার্থীদের সাথে বসে একটা যৌক্তিক সমাধানে যাওয়ার জন্য, আমরা আহ্বান করবো আমাদের শিক্ষার্থীদেরকে যে আমাদের মনে হয় যে সরকার যেভাবে আহ্বান করেছে, তবে এটা আরো আগে হলে আরো ভালো হতো। যেহেতু আমরা বলেছি যে এটা যেহেতু বিচারাধীন, সেখানে কোর্টের ব্যাপারে আমি যেহেতু লয়ের ছাত্রও না, আমরা সে ব্যাপারে কথা বলতে চাই না। আমরা সবসময় বলেছি যে এটা যৌক্তিক সমাধান। আমি মনে করি যে আলোচনা বসে এটা যৌক্তিক সমাধান করতে পারলেই আমরা সবাই মিলে এই যে আন্দোলনটা চলছে এবং আরো যাতে করে সহিংসতা না ঘটে সেদিকে আমাদের সবাই লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি। জি স্যার, আজকে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে আমরা যেটা দেখলাম যে কেবল তারা যেটা বলতে চাচ্ছে সকল ছাত্র হত্যার বিচার করতে হবে, ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। তারা বলছে অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ করতে হবে, শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না, তারা জানিয়ে দিয়েছে। সরকারকেই সমাধানের পথ বের করতে হবে বলে তারা বলছে। সরকার এখন স্যার আপনাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ চাইতে পারে বা আপনারাও এই অনুষ্ঠানের মাধ্যমে এক ধরনের পরামর্শ দিতে পারেন। সরকার কি করে এখন এই সিচুয়েশন থেকে এটার একটা কি বলবো সবার জন্য স্বস্তিদায়ক হয় সেই রকম একটা সলিউশন বের করতে পারে? আমরা যেটা মনে করি যে আমাদের শিক্ষার্থীরা যেটা বলেছে বা আন্দোলনকারীরা যেটা বলেছে যে
এই হত্যার বিচারটা অবশ্যই করতে হবে, এটা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সে কথাটি বলেছেন। আমার মনে হয় হত্যার যে বিচারটি সেটাও যেমন করা উচিত, আমি মনে করি সেক্ষেত্রে সে তদন্ত করেই আমার মনে হয় মূল আসামিদেরকে বের করা যাবে। কারণ সরকার যখন এই ধরনের পদক্ষেপ নেবে আমার মনে হয় যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেটা বের হয়ে আসবে। আর রাজনীতির কথা যেটা বলেছেন সেটা সরকারের ব্যাপার, সরকার সিদ্ধান্ত নিবে রাজনীতি কারা করবে না করবে সেটা সব। তবে আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদেরকে আমি আবার আহ্বান করবো, তারা আমাদের শিক্ষার্থী, তারা আমাদের প্রিয় ছাত্র, আমাদের সন্তান তুল্য, তারা যেন আলোচনার টেবিলে এসে এই জিনিসটিকে সমাধান করতে পারে। আমি সেটাই মনে করি। জি স্যার, আপনি থাকুন আমাদের সঙ্গে, আরও আলাপ আছে আপনার সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। তার কাছে আমি একই রকম প্রশ্ন করতে চাই, আসলে সমাধানই তো চাই এখন, এটাই বোধহয় সকলেই চায়। মাসুদ কামাল, আপনি কি কোনো পরামর্শ দিতে পারেন এখন এই অবস্থায় আজকে কি করে সমাধান সম্ভব? আমি যেটা মনে করি, দেখেন সমাধান তো এই মুহূর্তে আমি মনে করি যে সরকারের হাতে। কারণ সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে সমাধান এটা করা যায়। তবে আমার পরামর্শ হলো কি, স্টুডেন্টদের সঙ্গে আপনি আলোচনা করবেন। স্টুডেন্টরা প্রথমত একবার কিন্তু বলেছে যে তারা আলোচনাটা প্রত্যাখ্যান করেছে, এবং এই প্রত্যাখ্যানের আরেকটা কারণ আমি বলি, আপনি একটা টেকনিক্যাল দিক চিন্তা করেন তো, এই যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনের নেতাকে আপনি কিন্তু বলতে পারবেন না একজনের নাম। এক একজনকে আমরা মাঝে মাঝে দেখছি, এক একজন সমন্বয়কারক একজন। কারণ হলো কি, এটা আসলে এমন একটা আন্দোলন যে আন্দোলনের সমস্ত পলিসি, সমস্ত আকাঙ্ক্ষা প্রত্যেকটা আন্দোলনের কর্মীর মাথার মধ্যে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি সন্তুষ্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন থামবে না। আপনি একজন নেতার সঙ্গে আলাপ করবেন, যে আলাপ করতে যাবে তাকেই দেখবেন তারা আর মানবে না, তাকে তারা বেইমান বলে বের করে দিবে। এইরকম মাস যে মুভমেন্টগুলি হয় তার ক্যারেক্টার এরকমই হয়। সরকারের উচিত ছিল আন্দোলনটাকে এই পর্যায়ে আসতে না দেওয়া। এখন দেখেন এতদিন কেন আলোচনা হলো না, আমরা শুরুর থেকেই বলতেছি আপনারা এদের সঙ্গে আলোচনা করেন। কেউ আলোচনা করবে না। মানে এক একজনের কি ক্ষমতার অহংকার, ক্ষমতার দম্ভ, এইদের সঙ্গে আমি আলাপ করব? আমার হাতে এত কিছু আছে, আমার হাতে সংসদ আছে, আমার কাছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, আমি যা ইচ্ছা তা করতে পারি। এই যে মানসিকতাটা, এই মানসিকতার নির্মম ফল তারা এখন ভোগ করছে। এখন একমাত্র যেটা করুন, দেখেন আমি আগেও বলেছিলাম, আপনি আমি এখানে বিচার বিভাগের আমি সমালোচনা করব। ওনারা কি করেছেন, 1 মাস পরে ওনাদের শুনানি করতে হয়, এটা 2 দিন পরে শুনানি করে বিষয়টা শেষ করে দিতেন। মাসুদ কামাল, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে আপিল বিভাগের শুনানি রোববার চেম্বার আদালতের আদেশ, এবং কোটা নিয়ে রোববারই চূড়ান্ত আদেশ আসবে, অ্যাটর্নি জেনারেল বলেছেন। এটা যখন হবেই, এইটার নাম হলো যে বাংলা একটা প্রবাদ আছে না, যে ঠেলার নাম বাবাজি। এখন হয়েছে এটা, এই ঠেলার পরে এখন সমস্ত আইন কানুন, এখানে এতদিন তো অনেক হাইকোর্ট দেখাইছে, এখন হাইকোর্ট কোথায় গেল? ঠেলার নাম বাবাজি। এখন এই ঠেলাটা খাওয়ার আগে কেন আপনি সিদ্ধান্ত নেন নাই? কেন আপনি ওদের সঙ্গে বসেন নাই? ওরা তো আপনার সঙ্গে বসতে চেয়েছে, আপনারা পাত্তাই দেন না। এখন কি হলো? কাজে এগুলো ঠিক না। যা হোক, তারপরও আমি মনে করি এখন সরকার যেটা পারে, দেখেন যে কোনো সময় একটা অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারে, যে কোনো মুহূর্তে একটা নির্বাহী আদেশ গভর্নমেন্ট দিয়ে দিতে পারে। এখন আপনি ঝুলাই দিয়েছেন রোববার পর্যন্ত এরা কি করবে আমি জানি না কিছু। ধরা যাক এখনো তারা কিন্তু ওই একটা গেম খেলতেছে যে আমি তাকে হারাবো, সে আমাকে এই করবো, তাকে আমি প্যাচে ফেলাবো, আন্দোলনের মোমেন্টামকে নষ্ট করে দেবো, এরকম নানা ধরনের ইকুয়েশন কিন্তু এখনো হচ্ছে বলে আমি মনে করি। কারণ আজকেও আমি শুনলাম ওবায়দুল কাদের বলতেছে এখানে যে এই আন্দোলন নাকি তারেক রহমান পরিচালনা করতেছে। মানে এই সমস্ত লোকের মাথায় কি ব্রেন আছে নাকি অন্য কিছু আছে? যদি তারেক রহমান এতই পাওয়ারফুল হইতো তাহলে তবে নির্বাচনই হইতো না। এইটাকে রাজনীতিকরণ করার যে চেষ্টা, এই চেষ্টার থেকে সরকারকে প্রথমত বের হয়ে আসতে হবে। সরকারকে স্ট্রেট প্রথমে বলতে হবে যে বাবারা আমি ভুল করছি, আমরা ভুল করছি, তোমরা 2টা দিন অপেক্ষা করো, এইটা বলতে পারে। অথবা সরকার যেটা বলতে পারে, ওরা যা চায় এখনই সেটা মানে একটা ডিক্লারেশনের মাধ্যমে বলে দিতে পারে যে ওখানে যেটা আসুক আমরা নীতিগতভাবে এটা করবো বলে সিদ্ধান্ত নিচ্ছি, হয়ে গেল। জি মাসুদ কামাল, এরকম আদালতে মামলা চলাকালীন কি বাদী এবং বিবাদী মিলে আপোষ করে না? আপোষ করে ফেলাক।
জি মাসুদ কামাল, আপনি বলছেন যে যত দ্রুত সম্ভব একটা ঘোষণা, একটা ডিক্লারেশন, আপনার দিক থেকে একটা সলিউশনের রাস্তা আপনি বলছেন। আমাদের সঙ্গে সুভাষ সিংহ রায় আছেন, তিনি abnews24.com এর প্রধান সম্পাদক। সুভাষ সিংহ রায়, আরও দুটি দিন আছে, রোববার হয়তো এক ধরনের আদেশ বা রায় আসবে, আমরা বুঝতে পারছি যে চূড়ান্ত আদেশ আসবে রোববার। তার আগে যে মাঝখানে দুটি দিন আছে, সেই দুটি দিন নিয়ে ভাবনার তো কারণ আপনি দেখেন কিনা? না, 48 ঘন্টা অনেক সময়, মানে এই সময় মনে হয় পার করাটাও খুব কষ্টের হয়ে যাবে। কারণ যেভাবে উদ্বেগ উৎকণ্ঠা ছড়াচ্ছে এবং যারা কোটা সংস্কারের আন্দোলনের জন্য মাঠে নেমেছিলেন গত 16-17 দিন যাবৎ, আমি যদি ঠিক মতো বলে থাকি, তারা এবং সরকার মোটামুটি বলতে গেলে যে দুই পক্ষের হাতে নিয়ন্ত্রণ ভার আছে কিনা আমার কাছে সন্দেহ জাগে। কারণ এখানে অন্য কোনো পক্ষ আমাদের এই দুর্বলতার সুযোগে ঢুকে গিয়েছে বলে অনেকে মনে করছেন। সেটা যাই ঘটুক না কেন, প্রাণ ঝরে গেছে এবং সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। অর্থাৎ সর্বাগ্রে প্রয়োজন এই সংঘর্ষ জায়গাটি বন্ধ করা। ছাত্রদেরও বুঝতে হবে যে যে সম্পদ বিনষ্ট হচ্ছে তার চেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের প্রাণ। আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে আমি একেবারেই মেনে নিতে পারিনি। কারণ আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন মানুষ। মিছিল, মিটিং, সমাবেশ এই জীবনের একটা বড় সময় পার করেছি, কিন্তু আবু সাইদকে নিরস্ত্র ব্যক্তিকে ভাবে হত্যা করা হবে, কিংবা ঢাকা কলেজে ছাত্রলীগের সুজনকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু আমার কাছে অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। এবং 90-এর ছাত্র গণ আন্দোলন, যেটা স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই সময় কিন্তু 4 তলার থেকে কিংবা 6 তলার থেকে কোনো মানুষকে কিন্তু ফেলে দেওয়া হয়নি। তবে এই বিষয়গুলো আমাকে খুবই মর্মাহত করেছে এবং আমি বেদনায় একেবারে বলতে পারেন যে আমি নীল হয়ে গেছি। কিন্তু সমাধানের পথটা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, একটা সমাধানের রাস্তা তৈরি হয়েছে। কিন্তু ছাত্ররা বয়স কম, সর্বোচ্চ 26-27 পর্যন্ত বয়স হতে পারে, অতএব আমাদেরও অর্ধেক বয়স তাদের। অতএব সেই বিবেচনায় আলোচনার জন্য আরো উদ্যোগী হয়ে ছাত্রদের কাছে পৌঁছানো যায় কিনা, কারণ এদের মধ্যেও তো ভিতরে ভিতরে আলোচনা করার সুযোগ তৈরি করতে হবে। আমার মনে হয় আলোচনাটার দ্বার প্রতিটা ক্ষণ উন্মুক্ত রাখা দরকার। সিংহ রায়, আপনার কি মনে হয় কিনা যে আওয়ামী লীগের কিছু কয়েকজন মন্ত্রী, এমপি বা রাজনীতিবিদের কথায় আসলে যারা আন্দোলন করছে তারা আর একটু বেশি উস্কানিটা তাদের কাছ থেকে পেয়েছে? আমি ঠিক উস্কানি শব্দটা বলতে চাই না, একটু বিরক্তই হয়েছে যখন বলেছে ছাত্রলীগই এই আন্দোলনটা প্রতিহত করবে বা তাদেরকে প্রতিহত করবে। সেগুলো কি একটু আজকের এই জটিল পরিস্থিতির দিকে আনলো কিনা? সেই জায়গা থেকে সরে এসে কিছুটা নমনীয়তা আজকে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আইনমন্ত্রী বলেছেন যে তিনি পিতৃতুল্য, তিনি অনুরোধ করেছেন এবং বলেছেন যে কোনো সময় সরকার বসতে রাজি আছে। কিন্তু এখন যেটা সবাই বলতে চাচ্ছে, সাংবাদিকরা ওই সংবাদ সম্মেলনেই প্রশ্ন করেছিল যে এত দেরি কেন? একটু দেরি হয়ে গেছে, এই দেরির ক্ষতিটা কি করে পোষানো যায়? সেজন্য অনেক গভীরভাবে কাজ করতে হবে, চিন্তা ভাবনা প্রসঙ্গ এসে যাচ্ছে। কিন্তু কার কি দোষ, কার কি ত্রুটি, এই জায়গায় বাছাবাছির সময় পাওয়া যাবে পরে। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার, এটা কবি নজরুলের বিখ্যাত কবিতার লাইন। আমার সন্তানের আজকে ঝরে যাচ্ছে এবং সেই রক্ত সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ছে, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের। আর যদি কাব্য করেও পড়ি, সুধীন্দ্রনাথ দত্তের একটা কবিতা আছে উট পাখি, তার একটা কবিতার লাইন আছে যে সব কথা সব সময় বলতে নেই। সব কথা সব সময় অনেক সময় আমরা বলে ফেলি, বলার প্রয়োজন নাই। এখন সবচেয়ে বড় দরকার সমাধানের পথ তৈরি করা, সমাধানের রাস্তা তৈরি করা, এবং সেই রাস্তা
সবাই মিলে যদি রাস্তা তৈরি করার পথ নেন, বিশিষ্ট নাগরিকরা, সরকারের পক্ষ থেকে তো বটেই, এবং আজকে যারা ওই কোটা সংস্কারের আন্দোলন করছেন তারাও যদি এইটার বিবেচনার মধ্যে রাখেন যে দেশ তো সবার উপরে। জি, নিশ্চয়ই। সুভাষ সিংহ রায়, আপনি আলোচনার কথা বলছেন, একটু বলি, সময় আরো পাওয়া যাবে পরে। জি, আপনি আলোচনার কথা বলছেন, মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া স্যারও অনেকটা সেই রকম কথাই বললেন, কিন্তু মাঝখানে আপনি নিশ্চয়ই শুনেছেন মাসুদ কামাল যেটা বলেছেন যে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের তো আসলে একজন নেতা আছে বিষয়টা তা নয়, বিভিন্ন পকেটে বা বিভিন্ন ছোট ছোট গ্রুপে তাদের হয়তো এক একজন সমন্বয়কারী আছেন। এতজনকে আসলে একসঙ্গে কনভিন্স করা, এইটার কি উপায় হতে পারে? না, কাজটা কঠিন। মাসুদ কামাল কথাটা আমি শুনতে পাইনি, কিন্তু কাজটা বেশ কঠিন, যথার্থই বলেছেন। কিন্তু চেষ্টা থাকলে অনেক কাজ করাই সম্ভব। আর আমি বিশ্বাস করি যে সব পক্ষ এগিয়ে আসবেন, এবং এখানে পক্ষ বলছি কেন, আমরা সবাই এগিয়ে আসবো। আমাদের ওই বললাম না, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমাদের তর্ক বিতর্ক করার সময় অনেক পাওয়া যাবে। রাষ্ট্র থাকলে রাষ্ট্র ব্যবস্থাপনায় অনেক জটিল বিষয় থাকে, এবং ছাত্রদেরও বুঝতে হবে 7ই আগস্ট পর্যন্ত যে উচ্চ আদালত যে সময়টা দিয়েছেন, সবচেয়ে ভালো হতো যে ওইটুকু পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারলে। কিন্তু আস্থার সংকট যেহেতু দেখা দিয়েছে, অতএব এইটা নিয়ে দোষারোপ করবো না আমি আর। কারণ এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন আমাদের দ্রুত সমাধানের পথ বের করতে হবে, এবং আমরা সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই সমাধানের পথ বেরিয়ে আসবে। জি, সবাই মিলে চেষ্টা করলে সমাধানের পথ বেরিয়ে আসবে বলে আপনি মনে করছেন। আমাদের সঙ্গে নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান আছেন। ডাক্তার জাহিদুর রহমান, আপনার টেকটাও জানতে চাই যে কি করে দ্রুত সমাধান সম্ভব, পরামর্শ। দ্রুত সমাধান কিভাবে সম্ভব আমি আসবো, তার আগে একটা কথা একটু বলি। সমাধানের আলাপ করছি আজ 19 জন মানুষ, আমি এখন তো সব বন্ধ করে দিয়েছে, এখন ব্রডব্যান্ড ইন্টারনেটও কাজ করছে না। আমি এর আগ পর্যন্ত 19 জনের পেয়েছি, মানে 19 জনের প্রাণ দরকার হয়েছে হাইকোর্টের আপিল বিভাগ হিয়ারিংটা রবিবার করবে এটা করার জন্য। আমি যদি চেষ্টা করি, দীর্ঘদিন থেকে মানে হাইকোর্ট দেখানো বলি না, হাইকোর্ট দেখানো হচ্ছিল, সরকার ওই করতো সাজানো মনের মতো হ্যাডাম দেখাচ্ছিল যে 7 আগস্টে এটা নিয়ে হিয়ারিং হবে, তার পর্যন্ত অপেক্ষা করো। যদি সম্ভব হয়ে থাকে রবিবার এটা হিয়ারিং করা যায়, এতদিন আপনি করেন বলেন নাই কেন সেটা? আজকে বিকালবেলা প্রথম আইনমন্ত্রী তার ব্রিফিং এ বলেছেন যে রবিবার অ্যাটর্নি জেনারেল সময় চাইবেন, তারপর ওখান থেকে সময় পাওয়া যাবে। তারপরে জানানো হলো যে চেম্বার জজ বিশেষভাবে বলেছিলেন রবিবার হিয়ারিং হবে আপিলের। এই জিনিসটা তো হয় না কেন? এর জন্য সারা দেশে উলকালাম হয়ে কেমন 19 মানুষ পর্যন্ত মারা যেতে হয়েছে। আজকে আগে 6 জন 25 জন হাজার হাজার শিক্ষার্থীকে আহত হতে হয়েছে এইটার জন্য কেন? আজকে এসে এই জায়গায় এসে দাঁড়িয়ে সমাধানের কথা আসছে, আলোচনার কথা আসছে, তাই না? যখন উনি আলোচনার কথা বলছেন আগেই এই অসংখ্য শিক্ষার্থী মারা গেছে, আহত হয়েছে। তো সরকার সমাধান চায় আসলে মনে করি না, একদম মনে করি না। এবং পরিস্থিতিটা এখন এই দিকে নিয়ে যাওয়া হয়েছে যে এখন 25টা প্রাণ এবং হাজার হাজার আহত শিক্ষার্থী এবার কোটার একটা সার্কুলারের জন্য যাবে। সরকার যদি আন্তরিকতা থাকতো, ধরুন ছাত্রলীগকে এড়িয়ে দেওয়া হলো, রীতিমতো সাধারণ সম্পাদক এই কাজটা করেছেন, অন রেকর্ড সবকিছু আছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা? ছাত্রলীগের ছেলেদের পেটাচ্ছে, শিক্ষার্থীদেরকে, নারীদেরকে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? একজন নিরস্ত্র ছাত্রকে একেবারে আক্রমণ ছিল না যে তাকে গুলি করে পুলিশ হত্যা করেছে, বিচার বিভাগের তদন্ত পরের কথা, আমরা ছবি দেখছি কয়জনকে গ্রেফতার করেছে সরকার। তার কি কোনো সদিচ্ছা আছে? স্বপ্ন আলোচনার কথা বলছে, সমাধানের কথা বলছে, তখন কি হচ্ছে? তখনও রাস্তায় পুলিশ গুলি করে করে স্টুডেন্টকে মারছে, সাংবাদিক হত্যা করছে, আর বলছে আন্তরিকতা। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান, এই অবস্থা তো আর দীর্ঘদিন ধরে চলতে পারে না। আর একদিনও আসলে আমরা একটি মৃত্যু আমরা নিতে পারি না। সমাধান তো যত দ্রুত সম্ভব করতেই হবে। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি সমাধানের কোনো একটা পথ বলেন। আলোচনার জন্য সত্যি কথা বলছি না, আমার ব্যক্তিগত মতামত, যারা আন্দোলন করছে তারা আমার চাইতে আরো বেশি সাফার করেছে, আহত হয়েছে, তাদের স্বজন বন্ধু বান্ধব হারিয়েছে। আমি যেটা মনে করি সরকারের দিক থেকে ইমিডিয়েট কতগুলো স্টেপস, যেমন ধরুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আজকে যে ঘটনা ঘটছে, পুলিশ যে পরিমাণ আত্মস্থিতি চালিয়েছে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এবং সরে যাওয়া উচিত। তাহলে বুঝবো
ইমিডিয়েটলি যে সরকার মনে করছে তারা কোনো স্টেপ দিচ্ছে এবং সেটা এই জিনিসটা আলোচনা ঠিক করবে মানে অনেক বেশি গড়িয়ে ফেলে গেছে। আর সত্যিকার অর্থে কি এইরকম একটা পরিস্থিতি এখানে একটা জেনুইন নির্বাচিত সরকার হলেও সারা পৃথিবীর যদি লিস্ট সভ্যতার কি হচ্ছে তাদেরই পদত্যাগ করার কথা ছিল। কারণ আপনি ভালোভাবে নির্বাচিত সরকার অনেক টাইমের আগে কোনো জিনিস যদি মিস্টেক দেখালে তখন তারা পদত্যাগ করে নতুন নির্বাচন দেয়, সেটা তো মানে আমরা কল্পনাও করতে পারি না। অন্তত স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে, নিতে হবে। বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিগুলোতে মারাত্মক ম্যান হ্যান্ডলিং হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে ন্যূনতম নিরাপত্তা দিতে পারেনি। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি যেখানে যেখানে ঘটনা ঘটেছে প্রত্যেক ভিত্তিকে সরিয়ে ফেলা উচিত, মানে ইমিডিয়েটলি, যদি সরকার মনে করে যে তারা মিন করছে, তারা একটা সমাধান চাইছে। এবং যারা যারা এইসব কথা বলেছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কি এবং সভাপতি, আপনি খোঁজ করুন তারা কি প্রকাশ্যে বসে হুমকি দিয়ে বলে নাই আমরা এটা প্রতিরোধ। তারা যেদিন পিটিএস তার পর দিনও রাজভাস্কর্য সভা করে বলেছে একটা প্রচার দেবে না, সব রেকর্ড আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। দেওয়ার পরে তারপর আসলে মনে হবে যে না, অন্তত সরকার এই ব্যাপারে আন্তরিক আছে। আপনি বলতে চাচ্ছেন যারা যারা মনে হচ্ছে বা ছাত্ররা মনে করছে যারা যারা অধ্যত্ব দেখিয়েছে বা অধ্যত্বপূর্ণ আচরণ করেছে। আমি একটা কথা বলি, আমার ছাত্রদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ নাই, চলি নাই। এটা আমি একজন সচেতন নাগরিক হিসেবে দীর্ঘদিন এই ব্যাপারে দেশের ভাবি, নিয়ে কথা বলি, লিখি। আমি একজন ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যদি বলি, আমি অ্যাক্টিভিস্ট রাজনীতি থেকে সরিয়ে যদি রাখি, নাগরিক হিসেবে কথাগুলো বলছি। ছাত্ররা ঠিক আছে আমি আসতে জানি না। জি জি, আপনি নাগরিক হিসেবে আপনার সমাধানের পথটি আপনি বলছেন বা বলেছেন। পজিটিভ জেস্টার দেখতে চাই। জি, যখন দেশে যুদ্ধ লাগে এটুকু বলি, বহু সময় হয় যে পক্ষটা যুদ্ধ কি চায় তারা কয়েকদিনের জন্য হামলা আক্রমণ বন্ধ রাখে। আপনি আর ফোন করছেন আর আপনি আলোচনা চাইছেন, এগুলো দিতে হবে না। জি, সেভাবে হবে না বলে আপনি মনে করছেন। আমাদের সঙ্গে আমার সহকর্মী যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আখলাকুস সাফাও আছেন। তিনি সারাদিন মাঠ থেকে, মাঠের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। একজন সাংবাদিকও আমরা হারিয়েছি, আমাদের সহকর্মী আমরা হারিয়েছি। সেই বিষয়ে তো জানতেই চাই সাফা, আজকের দিনটি সাংবাদিকদের জন্য কেমন কঠিন একটি দিন ছিল, আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন। নিকোল, এখন পর্যন্ত আমি বলতে পারবো যে আমার অভিজ্ঞতায় এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটা অভিজ্ঞতা। যেই সময়টা গিয়েছে আজকে, সেই সকাল ভোর থেকে, এবং আমি বলবো সকাল ভোর থেকে না, গতকাল রাত থেকেই কিন্তু সাংবাদিকরা মাঠে আছে। এবং আপনি শুরুতে যেটি বলছিলেন, একজন সাংবাদিক নিহত হয়েছে, মেহেদী হাসান। আমার সঙ্গেও কিন্তু তার দেখা হয়েছে বেশ কয়েকবার। এই যখন কোটা নিয়ে আন্দোলনটা শুরু হয় তখন থেকে সেও কিন্তু শুরু থেকে এই আন্দোলনের সঙ্গে ছিল। এবং আমরা পরবর্তীতে জানতে পারলাম যে আজকের সেও কিন্তু নিহত হয়েছে, আমরা তাকেও হারিয়েছি। একটা বিষয়ে নিকোল, আপনি আমার চেয়ে আরও ভালো জানেন যে সাংবাদিকদের যে নিরাপত্তা অথবা এই ধরনের ঘটনায়, সেইখানে নিরাপত্তাটা কিন্তু নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হয়। ধাওয়া আর পাল্টা ধাওয়া যখন হয় তখন আবার এমন ঘটনাও ঘটে, তখন দুপক্ষই সাংবাদিকদের ওপর চড়াও হয়, সাংবাদিকদের ওপর তারা আক্রমণ করে। কিন্তু কেন যে করে তারা সাংবাদিকদের ওপর আক্রমণ, সেই সময় তাদের আসলে সেন্টিমেন্টের জায়গাগুলোই সেরকম থাকে। সাংবাদিকরা কিন্তু তাদের কোনো পক্ষের সাথেই কিন্তু সাংবাদিকদের কোনো সম্পর্ক নাই। সাংবাদিকরা কি করছে? সাংবাদিকরা ছবি তুলছে, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করছে। এবং কোথাও একটা ঘটনা ঘটতে পারে এমন যদি কোনো খবর পাওয়া যায়, সাংবাদিকরা সেই জায়গায় কিন্তু চোখ কান খোলা রেখে সেই জায়গাগুলোতে খবর সংগ্রহ করতে যায়। এবং সেটা করতে যেই কিন্তু সাংবাদিকরা আজ, আপনি তো শুধু নিহতর কথা বলেছেন, বেশ কিছু সাংবাদিক কিন্তু আজ আহত হয়েছে এবং গুরুতরভাবে আহত হয়েছে, বিভিন্ন হাসপাতালে কিন্তু। জি, আমাদের যমুনা টেলিভিশনের সাংবাদিক ভাস্কর ভাদেরি এবং মেহেরুল সুজন আহত হয়েছেন। হ্যাঁ, গতকাল আমাদের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী এবং আমাদের মেহেরুল সুজন, আমাদের বগুড়ার যিনি রিপোর্টার, তিনিও কিন্তু আহত হয়েছেন। এখন আমি বলবো, যেমন আগামীকাল আমি অথবা আজকে রাতেও যে আমি সংবাদ সংগ্রহ করতে যে আমার বেলাও যে এমন কিছু হবে না, সেটা কিন্তু আমরা বলতে পারছি না। অথবা আমরা যারা এই সেক্টরে কাজ করছি, আমরা কিন্তু এই বিষয়টা নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু আমাদের নিরাপত্তার আগে আমাদের কাছে সবার আগেই যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে, আমরা যেটার জন্য আসলে কাজ করি, সঠিক তথ্যটা সবার আগে এবং নিশ্চিত হয়ে সেই তথ্যটা যাতে আমরা প্রকাশ করতে পারি, বাইরে থেকে নয়, ঘটনাস্থলে থেকে, সেখানে নিজের চোখে দেখে এবং সেখানে যারা যারা আছেন তাদের সব পক্ষের সঙ্গে কথা বলেই কিন্তু আমরা রিপোর্ট করার চেষ্টা করি। কিন্তু যখন ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে, যখন গোলাগুলির মতো ঘটনাগুলো ঘটতে থাকে, সাউন্ড গ্রেনেড একের পর এক ফোটানো হয় এবং যখন টিয়ার শেল নিক্ষেপ করতে থাকে, সেক্ষেত্রে তখনও কিন্তু আমাদের মাঝে মধ্যে মনে হয় আমরাও কিন্তু মানুষ।
টিয়ার শেলের যখন কাঁদানো গ্যাসের যে অবস্থাটা থাকে সেখান থেকে কিন্তু আমাদেরকে নিজেদেরকেও সেভ করতে হয়। আজকে আমাদের যে সহকর্মীরা এখনও পর্যন্ত মাঠে আছেন এবং সারা রাত ধরে আমাদের যে সহকর্মীরাও থাকবেন, তাদের প্রত্যেকের কিন্তু এই অবস্থাটার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি এই অনুষ্ঠানে আপনার সঙ্গে এখানে বসে আছি, আমাদের অন্যান্য যত সহকর্মীরা আছেন সবাই কিন্তু আমাকে ফোন করছেন, বিভিন্ন জায়গা থেকে তাদের আপডেটগুলো জানাচ্ছেন, তাদের সংখ্যার কথাগুলো বলেছেন কিন্তু আমাকে। জি সাফা, সকলেই নিরাপদে থাকুক, আর একটি মৃত্যু কাম্য নয়, আমরা নিতে চাই না, যত দ্রুত সম্ভব এর সমাধান অবশ্যই চাই। একটা বিরতি নিয়ে আরও কথা বলবো সমাধানের কথা। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। স্যার, আমার সহকর্মীর কথা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের সঙ্গে কথা হয়েছে। তো সার্জিস আলম আমাদেরকে যেটা বললেন যে লাশের উপর দিয়ে কিভাবে আলোচনা হয়, আমরা তো স্টিল বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। 1971-এর 7ই মার্চ তো বঙ্গবন্ধু এই কথাই বলেছিলেন। মন্তব্য জানতে চাই। আমার মনে হয় এই ক্ষেত্রে বঙ্গবন্ধুর প্রেক্ষাপটটা ছিল 71 একটা দেশ স্বাধীনের ব্যাপার ছিল, বা স্বাধীনতার ব্যাপার ছিল, অধিকার আদায়ের ব্যাপার ছিল, অধিকার বঞ্চিত। এখানে আমাদের শিক্ষার্থীরা তাদের কোটা নিয়ে সংগত আন্দোলনটি করেছেন। আমরা সেদিকে না গিয়ে আমার মনে হয় যে আমাদের যে শিক্ষার্থীরা যারা দায়িত্ব নিয়ে আন্দোলন করেছেন, সেখানে ওদের সাথে আমাদেরও যোগাযোগ ছিল। আমরা 6 জন যে আন্দোলনের সমন্বয়ক, তাদের সাথে আমাদের দায়িত্বশীল, সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল কেউ দায়িত্ব নিয়ে যদি ওদের সাথে আলোচনা করে বুঝিয়ে ওদের সাথে আলোচনার টেবিলে বসানো যায়, বিচারটা পরে বিচার হোক। কিন্তু আমরা চাই না যে আর সংঘাত আর সংগ্রাম, তাহলে কিন্তু আরো পরিস্থিতি আরো খারাপ হবে, আরো লাভ করবে। আমরা চাই না যে আমাদের কোনো শিক্ষার্থী মৃত্যুবরণ করুক। আমরা সন্ধ্যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকেও আমরা এটা বিবৃতি দিয়েছি যে শিক্ষার্থীদের পক্ষে আপনারা দেখেছেন কিনা, আপনারা পেয়েছেন কিনা গণমাধ্যম প্রায় ঘন্টা 2 আগে। আমরা প্রথম থেকেও আমরা শিক্ষার্থীদের যৌক্তিক কোটা আন্দোলনের পক্ষে কথা বলেছি, কারণ আমাদের তো যেটা আইনি প্রক্রিয়াতে আজকে যেটা আইনমন্ত্রী বলেছেন বা রোববার শুনানি হবে, সে শুনানিটা যদি আরো আগে ওনারা করতেন তাহলে তো এত লিঙ্গের হতো না ব্যাপারটি। জি স্যার, মাঝখানে তো 2টি দিন আছে, এই 2টি দিন কাটবে কি করে? আমি তো মনে করি যে অতি দ্রুত যদি সরকার চাইলে অতি দ্রুত একটা ব্যবস্থা করতে পারেন। আমি যেহেতু আবার আইনের বিরুদ্ধে বলে আবার কোর্টের ব্যাপারে একটা কন্ডেম কোর্ট হয়ে যায় কিনা, এই জন্য আমি বলতে চাই যে আইনমন্ত্রী মহোদয় বলতে পারবেন না, উনি ওনার সাথে সমন্বয় করে যদি এটা দ্রুত করা যায়, আমার মনে হয় একটা সমাধান আমরা করতে পারি, করা উচিত বলে আমি মনে করি। জি, সুভাষ সিংহ রায়, বাংলাদেশের সীমান্ত কি শাহবাগে এসে ঠেকেছে যে এখানে বিজিবি থাকবে? নিপীড়ন বিরোধী শিক্ষকদের সমাবেশ থেকে এই প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে 1971-এ বড়জোর 1% রাজাকার ছিল, বাকি সবাই তো এ জনযুদ্ধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। এ সন্তানেরা তো মুক্তিযোদ্ধার সন্তান, তাদেরকে রাজাকার ট্যাগ দেয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। বলা হয়েছে আওয়ামী লীগের যেসব মন্ত্রী প্রকাশ্যে ছাত্রলীগকে আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন, ছাত্রদের উপর গুলি চালানোর দায় তাদের বিচার হতে হবে। বলা হয়েছে কোনো অধিকারের দাবি তুললেই আওয়ামী লীগ তাদের রাজাকার ট্যাগ দিয়ে নিবৃত্ত করতে চায়। কেন সুভাষ সিংহ রায়? পেলাম কি আমরা সুভাষ সিংহ রায়কে? নিজামুল হক ভূঁইয়া স্যার, আপনি আছেন, আপনি যদি প্রশ্নটার উত্তর দিতেন। তাকে কি আমরা পাচ্ছি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বা মানে সমর্থিত, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল, কিন্তু আমরা রাজনৈতিক ভাবে আমরা জড়িত না, সে ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। জি স্যার, আপনি এই ব্যাপারে কমেন্ট করতে চান না। জি মাসুদ কামাল, শুক্র শনি 2টা দিন আছে, সেটা একটা টেনশনের বিষয়, নানান ধরনের কথা আছে। আমি মাত্রই পড়ে শোনালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা কি বলছে। তারা বলছেন যে 71-এ বঙ্গবন্ধুও বলেছিলেন যে লাশের উপর দিয়ে আলোচনা নয়, কিন্তু বা শিক্ষকরা কি বলছেন সেটাও বলেছে। কিন্তু এই সব কিছু কি আসলে কোনো সমাধান বা মৃত্যুর সংখ্যা কমিয়ে আনবে? না, আনবে না। আমি বলি আপনাকে একটা জিনিস দেখেন, আজকে সরকার যে কথাগুলি বলছে, সরকারের আইনমন্ত্রী বলছে যে তারা আলোচনা করতে চায় এবং তারা ব্যবস্থা নিয়েছে যাতে নাকি রবিবার দিন এটা শুনানি হয়। এই কাজগুলো কে করেছে?
এই সরকার করেছে। তো এই কাজগুলো কালকে কি প্রধানমন্ত্রী ঘোষণা দিতে পারতেন না? উনি দেননি। তার আগে কি গত 10 দিন ধরে আন্দোলন চলছে, যে কদিন ধরে, এর মধ্যে যে কোনো দিন বলতে পারতেন না? পারতেন, বলেননি। তো একই লোক কোনো ধরনের আইনগত কোনো ঝামেলা ছাড়াই কিভাবে 1 মাস থেকে পিছিয়ে রোববার দিন নিয়ে আসলেন? কিভাবে আনলেন? রবিবার দিন প্রধান বিচারপতি শুনানি করবেন কিনা, শুনবেন কিনা, এটা ওনারা কিভাবে সিদ্ধান্ত দিলেন? করলেন তো। তার মানে চাপে পড়ে করেছেন। যে কাজটা চাপে পড়ে করেছেন সেই কাজটা সদিচ্ছা দিয়ে করতে পারেন না? করেননি তো, এখনো করতে পারেন, এখন করতে পারেন না। যদি ওনারা করেন তাতে কি হবে? ধরা যাক একজন মন্ত্রী অথবা সরকারের নির্বাহী বিভাগ থেকে একটা আদেশ হলো যে ছাত্রদের সমস্ত দাবি আমরা মেনে নিলাম। ছাত্রদের দাবিটা কি রে ভাই? আইনমন্ত্রী তো বলেছেন চারটি দাবি তো বলুক তারা। এবং হাইকোর্টের যে রায়টা আমরা পেয়েছি সেই রায়ে তো বলা হয়েছে যে সরকার চাইলে কোটা সংস্কার করতে পারবে। তো করুক না, বলুক আমরা কোটা সংস্কার করবো এবং আবার একটা কমিশন করলাম, করলে কি হবে? আদালত অবমাননা হবে, কয়জনের হবে? ধরো একজনের হলো, হোক না একজনের আদালত অবমাননা, তাতে তো অন্তত আরো মৃত্যু কমবে। আপনি ছাত্রদেরকে কি বুঝাবেন? ধরেন আপনি বুঝালেন রোববার বন্ধ, বাবার অপেক্ষা করো 2 দিন, ছাত্ররা আপনাকে বিশ্বাস করবে কেন? আপনি এমন কি কাজ করেছেন অতীতে যে আপনার উপর তারা আস্থা রাখবে? বলেন, আপনি আস্থা রাখতে পারবে? সেই দিন আমি একজন ছাত্র আন্দোলনকারী একজনকে বলতে শুনলাম তারা এই সরকারের উপর আস্থা রাখে না, তারা এই বিচার ব্যবস্থার ভিতরে তাদের কোনো আস্থা নাই। শুনতে খারাপ শোনা যায়, ভয়ঙ্কর কথা, কিন্তু সে তো উচ্চারণ করেছে। উচ্চারণ করার আগে সে 5 বার চিন্তা করছে আমি উচ্চারণ করবো কি করবো না। এটা তাদের হৃদয়ের কথা। তাদের হৃদয়ের মধ্যে এই অনাস্থাটা কে ঢুকিয়েছে? এই সরকার ঢুকিয়েছে, এই বিচার ব্যবস্থা ঢুকিয়েছে। কিভাবে ঢুকিয়েছে? তাদের আচরণের মাধ্যমে ঢুকিয়েছে, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ঢুকিয়েছে। তাহলে আপনি আমাকে বলেন এই সমাধানটা গিয়ে দিলে মুখের কথা হবে? এত সহজ হবে না। আমি মনে করি সরকার প্রধান চাইলেই এখনো নিয়ে একটা ঘোষণা দিয়ে দিতে পারেন যে আমার সদিচ্ছা থেকে আমি তোমাদের এটা করলাম। এখন পর্যন্ত আমি বলি এই সরকারের কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো একজন মন্ত্রী, কোনো একজন সরকারি দলের সেন্ট্রাল লিডার এই ছাত্রদের আন্দোলনের যৌক্তিকতাকে স্বীকার করেছে? যদি স্বীকার না করে তাহলে কেমনে করে হবে ভাই? তো এগুলো হলো জানেন কি, আপনি যদি সময় ক্ষেপণ করতে চান আপনি করতে পারেন, আপনি যদি তাদের সঙ্গে কৌশল করতে চান করতে পারেন, তবে চাতুর্যের মাধ্যমে, কৌশলের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি এদের মন জয় করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই অচল অবস্থা কিভাবে মিটবে এটা ভাই আমি বুঝি না। জি, নিজামুল হক ভূঁইয়া, কোটা সংস্কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের একটি যে বিবৃতি এসেছে সেখানে তারা এই দাবিটিও করেছে যে যদি হল, ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয়, যদি এখনো আইন শৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে সরানো না হয়, যদি এখনো গুলি অব্যাহত থাকে, তাহলে সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে। আমি ওই অংশটুকুতে আপনার মন্তব্য চাচ্ছি। এখন যে অবস্থা, এতে হল, ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো অবস্থা কি আছে স্যার? না, আমি সেটা মনে করি না। কারণ হলো যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, সেখানে বহিরাগতরা প্রবেশ করেছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের 4টি গেট, আমরা আমাদের যে বহিরাগতরা 1 মিনিটে বিশ্ববিদ্যালয় বহিরাগতরা প্রবেশ করতে পারে। আমরা এখন শিক্ষার্থীদেরকে হলে আনলাম, তারপর দেখা যায় আরেকটাই রওনা করতে হবে, এই পক্ষ ওই পক্ষ। আমরা সেটা করতে চাই না। আমরা যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করার আগ পর্যন্ত আমাদের উপাচার্য সহ আমরা চেষ্টা করেছি প্রবেশটা মিলে যাতে করে সংঘাত না হয়। এরপর কিছু রুম ভাঙচুর হয়েছে, আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আপনি জানেন। তো আমার মনে হয় যে এই মুহূর্তে আমার মনে হয় যে ছাত্রদের দাবি মানার পর আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় হল খোলা কোনোভাবে সম্মুখীন হবে না বলে আমি মনে করি। জি, আমাদের সঙ্গে ডাক্তার জাহিদুর রহমান আছেন। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কি মত? শিক্ষার্থীরা যেমনটি করে চাচ্ছে ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, এখন কি এটা আসলেই সম্ভব কিনা? ধন্যবাদ। আমি একেবারেই অসম্ভব মনে করি না। আমি একটা জিনিস একটু যোগ করতে চাই আলোচনার ব্যাপারে, যেহেতু শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উল্লেখ করেছেন। আমরা 7ই মার্চের পর বঙ্গবন্ধুর সাথে আলোচনা করার জন্য ইয়াহিয়া খান উড়ে এসেছিলেন ঢাকায়, হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তৎকালীন আলোচনা হয়, একটা পর্যায়ে জুলফিকার আলী ভুট্টোও আসে, প্রায় 9-10 দিন আলোচনা হয়। এবং এই স্বৈরাচারের সাথে আলোচনার রেজাল্ট যেটা হয়, এটা আমরা পরে আসলে এই ইতিহাস যখন ফিরে তাকাই তখন দেখি আসলে এটা কালক্ষেপণ ছিল। সেই সময় এখানে সোলজারের নামানো হয়েছে, অস্ত্র পাঠানো হয়েছে।
সুতরাং এই যে আলোচনা করতে চাইছে কিন্তু সরকারের এই কিন্তু সদিচ্ছাকে ডাক্তার আমরা জাহিদুর কেন রহমান দিলাম? সেটার সাথে এটা তুলনা করলে কি হবে? তারা পাকিস্তানি, আমরা বাংলাদেশে, তখন আমরা বুঝে গিয়েছি যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। দেশের ভেতরে ছাত্রদের সাথে সরকারের আলোচনার সঙ্গে সেই আলোচনার তুলনা দিলে কি হয় নাকি? একদম মিল আছে, কারণ বঙ্গবন্ধু আলাদা হয়ে যাওয়ার জন্য আলোচনা করেন নাই। ইতিহাস বলে তখনও পাওয়ার ট্রান্সফার নিয়ে আলোচনা হচ্ছিল। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু পার্লামেন্টে জয়েন করতে চেয়েছেন, ক্ষমতা হস্তান্তর সহ 4টা শর্ত দিয়েছিলেন। তখনও সেই আলোচনাই চলছে, তখনও পাকিস্তানের সরকার আমাদের সরকার বা আমরা দেশ মনে করছি। তাহলে যে কথাটা বলছি ওইটা, ওই তুলনাটা এই যে আগে স্বৈরাচারের সাথে আলোচনা করতে অবিশ্বাস থাকবে। আরেকটা অবিশ্বাসের পয়েন্ট কি, গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণে বা সব সময় বলছেন কোটা কত জরুরি। এর আগে ইনফ্যাক্ট চায়না থেকে যখন আসলেন সেই সংবাদ সম্মেলনে আপনি যদি আপিল করছেন বলছেন সুপ্রিম হাইকোর্টের যে রায় আছে সেটার বিরুদ্ধে, মানে আপনি কোটার বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আপনি আবার ন্যারেটিভ তৈরি করছেন কোটাকে বৈধ করার জন্য। সরকারের এই যে ধিক্কারিটা দেখতেও কনফিউশন আছে। সব মিলে পরিস্থিতিটাকে এই জায়গায় আসলে সরকার নিয়ে এসেছে। ফলের ব্যাপারে আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, সেটা হলো যে পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীরা কখনো কোনোভাবে কারো উপরে, আমাদের মনে নাই তারা রাস্তা ব্লক করছিল, ব্লক করে আবার 2-3 ঘন্টা ব্লক করে চলে যাচ্ছিল, আমাদের ভোগান্তি হয়েছে, আমি নিজে বেরিয়েছি, আমি ভোগান্তিতে পড়েছি, আমি হাসি মুখে মেনে নিয়েছি তারা একটা জাস্ট কজের জন্য কাজটা করছে। কোনোদিন তো ওরা কোথাও কোনো রকম হামলা ভাঙচুর করে নাই। সুতরাং হল খুলে দিলে এটা হবে তারা কেন মনে করছেন? ঢাকা ভার্সিটির যে শিক্ষক সমিতির সভাপতি এই কথা বললেন, আমি একেবারেই এগ্রি করি না। বরং হলের মধ্যে ধরে ধরে পেটানো হয়েছে ছাত্রদেরকে। তারপর একটা পর্যায়ে তারা তাদের যেটা হয়, এটা আপনার রাইট আছে, আপনি সেলফ ডিফেন্স করতে পারেন আক্রমণের মুখে, সেটা করেছে। জি, সুভাষ সিংহ রায়কে কি আমরা পেয়েছি? তার মন্তব্য একটু শুনতে চাই। হল খুলে দিলে সমাধান হতে পারে কিনা? ডক্টর জাহেদ যে কথাগুলো বলছেন সে কথাও অনেকটা আবেগের কথা বলছেন, এবং আমরা এখন যে কথাগুলো বলবো সেটা ভেবে চিন্তেই আমাদের কথা বলা উচিত, আর কেউ যাতে আহত না হয়। এবং গত 15 দিনে কি ঘটেছে এই চলছেরা বিশ্লেষণ করার সময় আমরা অনেক পাবো। আমি গত দিনও বলেছি এবং আজকেও বলছি, সময় আমরা বেঁচে থাকলে আগে পাবো। দেশ থাকলে আমরা অনেক কিছুই করতে পারবো। কার কি বিচার সেটাও আমরা করতে পারবো। মানে আর দেশ বিচার তো থাকলে, করতে হবে। দেশ থাকলে কেন বলছেন সুভাষ সিংহ রায়? দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে, দেশের মানুষ, আমি তো আগেই বলেছি সেই কাজী নজরুলের ভাষায়, অসহায় জাতি ডুবেছে মরিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ ডুবেছে মানুষ সন্তান মোর মার। আমাদের এই সন্তান যে আমাদের, সেই ব্যাপারে সবাই যেন বিবেচনাটা করে। আমি বিশ্বাস করি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র কখনো সম্পদ নষ্ট করতে পারে না এবং সম্পদের উপর আঘাত আনতে পারে না। ক্ষোভ থাকতে পারে, সরকারের উপর দারুণ ধরনের ক্ষোভ থাকতে পারে, কিন্তু তারা কোনো সম্পদ বিনষ্ট করবে না। অতএব কারা করেছে এগুলো তো তদন্তে বেরিয়ে আসবেই। সব জায়গায় ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, এগুলো বেরোবেই। কিন্তু সময়টা এখন আমরা যে আলোচনা করছি, আলোচনাটা আমরা এইভাবে করতে পারি না, আমরা সমাধানটা কি পথে করতে পারি। জি জি, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, সমাধান তো একটাই, সমাধান একটাই। হলের ক্যাম্পাস, হল, সমাধান শিক্ষা একটাই, প্রতিষ্ঠান, ছাত্রদের শিক্ষা জায়গায় প্রতিষ্ঠান ফিরে যেতে খুলে হবে। দিলে সমাধান হবে কিনা তাদের একটা দাবি। আপনি এখন যদি আমরা বলি যে কালকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে কিংবা পরশুদিন, তাহলে কিন্তু যেই ক্ষতগুলো রয়ে গেছে সেই ক্ষত এত দ্রুত কিংবা এই 2-4 দিন 48 ঘন্টা 72 ঘন্টায় মিলবে না। আর সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের দিয়েও কিন্তু আপনি এটাকে নিরাপত্তার জায়গা রাখতে পারবেন না। সেই জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন সব জায়গায় পরিবেশটা ওভাবে নাইও। আপনি অন্যান্য যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় দেখা যাবে শহর থেকে অনেক দূরে, কলেজগুলো একটার থেকে অনেকটা অনেক দূরে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি বিশ্লেষণ অনেক করতে পারবো। জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে আরেকটা দাবি ছিল, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে আহ্বান থাকবে খুনি সরকারকে, এটা তাদের দাবি, সরকারকে সমর্থন না দিয়ে ছাত্রদের পাশে থাকুন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান থাকবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আমি এই বিষয়ে আমি মন্তব্য করতে গেলে জটিলতার জায়গা তৈরি হবে। জি, কারণ তাদের মূল দাবি হচ্ছে, তাদের দাবিগুলো আমি পড়ে শুনিয়েছি হুবহু। না না না, তাদের মূল দাবি হচ্ছে কোটা সংস্কার। এখন যেগুলো যখন একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়
তখন যে কোনো পক্ষ থেকে কিছু কথা আসতে পারে যে কথাগুলো ওই সাথে সঙ্গতিপূর্ণ না কিংবা প্রত্যক্ষভাবে সংযুক্ত না, অতএব সেটা আমাদের বিবেচনায় না নেওয়াই ভালো। জি। কিন্তু আমি যে কথা বারবার জোর দিচ্ছি, দোষারোপের জায়গায় এখন এই মুহূর্তে না থেকে আমাদের এখন সমাধানের পথ তৈরি করতে হবে। সেই সমাধানের জন্য সরকার নির্দিষ্ট কিছু আইনের মধ্যে দিয়ে, কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল। কারণ রাজধর্ম বজ্র সুকঠিন, একটি রাষ্ট্র ব্যবস্থাপনায় অনেকগুলো আইন নীতি এর মধ্য দিয়ে চলতে হয়। এবং আমি বহু মানুষের কাছে শুনেছি যে তাহলে তো সমাধান হয়েই গেছে। যখন আদালতে একটা রায় এসেছে যে 7ই আগস্ট পর্যন্ত স্থিতি অবস্থা রয়েছে, তখন মনে হয়েছিল, আমারও মনে হয়েছিল ঠিক তো সমাধানের পথেই তো সব এগোচ্ছে। জি। কিন্তু এই অনাস্থার জায়গাটা এতটা কঠিন কেন হলো সেটা নিশ্চয়ই আমরা অনেকে অনুমান করতে পারি, যে একটা জাহিদ বিশ্লেষণ করতে পারে। কিন্তু আমি সেই বিশ্লেষণের জায়গায় না যেয়ে বলছি যে আসুন আমরা সমাধানের পথ বের করি এবং আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি যে আমাদের জন্য সবারই শুভবুদ্ধির উদয় হয়। সবারই শুভবুদ্ধির উদয় হয়। সময় একদমই কম, সকলের কাছ থেকে আমি একটি একটি করে লাইন নিতে চাই। প্রথমে আমার সহকর্মী আখলাকুস সাফা, আপনি এক লাইনে যদি আপনার কোনো পরামর্শ থাকে, সাংবাদিক আমরা মন্তব্য করতে পারি না, পরামর্শ করতে পারি না, কাজ করাই আমাদের কাজ, আপনি এক লাইনে যদি শেষ কোনো লাইন বলতে চান। নিকোল, আমি যেটা বলতে চাই, যদি সমাধান আদালত থেকেই আসে, সেক্ষেত্রে আদালতের এই যে মাঝখানের যে 2টা দিন, এই 2টা দিন না নিয়েও তড়িঘড়ি করে এবং বিশেষভাবে কিন্তু আমরা রাতেও কোর্ট বসতে দেখেছি, আমার অভিজ্ঞতাতেও আমি দেখেছি, এইভাবেও কিন্তু সমাধানটা করা যেতে পারে। এবং এর জন্য যা যা দরকার, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়, যে বিষয়গুলো এসেছিল সবগুলোই কিন্তু এরই মধ্যে হাতে আছে। এখন সমাধানটা কিভাবে হবে সেটার জন্যই আসলে আমাদেরকে দেখতে হবে। জি, মাসুদ কামাল, এক লাইনে দুটি কথা। আমি একই কথা বলবো যে সমাধান করতে হবে। সমাধান না করলে কার ক্ষতি হবে সেটা একবার ভাবেন। এই দেশের জনগণের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, আরো 10 জন লোক মারা যাবে। এই তো হবে। তো 2 দিন মাঝখানে কি আছে? শুক্র শনি কি ভাই? শুক্র শনিবার বন্ধ। কার বন্ধ? সরকারি বন্ধ। ওই দিন কি জীবন চলবে না? ওই দিনও জীবন চলবে। তো জীবন যেভাবে চলে সেভাবে চালাতে হবে। মাসুদ কামাল, আমি একটু আপনাকে থামাই, আপনাকে থামাই। এই মাত্র খবর পেলাম আওয়ামী লীগ মেধার ভিত্তিতে 80% সুপারিশ করবে, বাকি 20% কোটার ভিত্তিতে। আপনি কি মন্তব্য করতে চান এই মুহূর্তের খবর? অবশ্যই করতে। শোনেন ভাই, ওটা 20% দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মূল দাবিটা হলো যে মুক্তিযোদ্ধার নাতিরা কোনো কোটা পাবে কি পাবে না, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এইটা হলো আপনি মাথায় রাখেন। যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের সমাপ্তি ঘটবে বলে আমি মনে করি না। মুক্তিযোদ্ধার নাতি হলো গিয়া একটা ভাইটাল পয়েন্ট। জি জি, ডাক্তার জাহেদ, এক লাইনে একদমই মেধার ভিত্তিতে 80%। ডাক্তার জাহেদ আছেন? না থাকলে আমি চলে যেতে চাই নিজামুল হক ভুইয়া। স্যার, আপনি যদি ছোট করে কোনো মন্তব্য করতে চান। না, আমরা কাউকেই পাচ্ছি না, আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে, কিন্তু এই বিষয়টিতে তাদের মন্তব্য খুবই জরুরি ছিল। আমি প্রতিবারই অনুষ্ঠান শেষ করার সময় বলি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু আজকে আমি নিজে থেকে একটি শেষ কথা বলতে চাই। এদেশ আমার, আপনার, সকলের। এদেশের যত প্রাণ আমার না আপনার, কারো না কারো তো প্রিয়, পরিজন, আত্মীয়। একটি প্রাণও আর এভাবে চলে যেতে দিতে চাই না আমরা। সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি। দেশের জন্য আমাদের অনেক ভালোবাসা সবার।